আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি মির্জা ফখরুলের। মিয়ানমারের মংডু সীমান্তে বিজিপির আঞ্চলিক কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত। এবং অসময়ে আম ফলিয়ে আলোচনায় চাঁপাইনবাবগঞ্জে সিরাজুল ইসলাম। এবারে বিস্তারিত। জনগণ নির্বাচন মেনে নেয়নি বলে দাবি করে আবারও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাটে নির্বাচনী সহিংসতায় নিহত স্থানীয় বিএনপি নেতার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দেন। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন প্রতিপক্ষের হামলায় নিহত লালমনিরহাট সদরের রাজপুর ইউনিয়ন বিএনপি নেতা তোজাম্মেল হকের পরিবারকে সান্ত্বনা জানাতে তার গ্রামের বাড়ি খলাইঘাট আসেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নিহতের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান নেতারা। পরে বাড়ির পাশে এক প্রতিবাদ সভায় যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের নামে 30 ডিসেম্বর দেশবাসীর সাথে প্রতারণা করেছে আওয়ামী লীগ। অবিলম্বে নির্বাচনের ফলাফলকে বাতিল করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন অব্যাহত রয়েছে। এ সময় সংসদে যোগ না দেয়া ও উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেয়ারও ইঙ্গিত দেন তিনি। প্রায় 22 জন সাধারণ নাগরিককে শুধু ভোট দেওয়া অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে আমাদের মা বোনদের। আমি কয়েকদিন আগে নোয়াখালী গিয়েছিলাম আমাদের নেতৃবৃন্দ সহ। সেখানে তার একমাত্র অপরাধ ছিল তিনি ধানের শীষে ভোট দিয়েছিলেন। সমাবেশে ঐক্যফ্রন্টের নেতারা নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে ঐক্য ধরে রাখার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা। মিয়ানমারের মংডু সীমান্তে অনুষ্ঠিত হল বিজিপির আঞ্চলিক কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক। টেকনাফ সীমান্তের নাফ নদীতে অবস্থিত বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি দিয়ে বিজিপি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠানের নেতৃত্বে 10 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল মিয়ানমারের মংডু শহরে যান। এ সময় সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, যৌথ টহল জোরদার, সীমান্তের মাইন অপসারণ ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয় বলে জানিয়েছেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান। মেইন এজেন্ডা থাকবে এই সীমান্ত দুই বর্ডারের মধ্যে সীমান্তে সুন্দর কোঅর্ডিনেশন কিভাবে আমরা করতে পারি, আর মাদকের বিরুদ্ধে কিভাবে আমরা আরো বেশি করে অপারেশন করতে পারি, ওরাও যদি আমাদেরকে কিভাবে সাপোর্ট দিবে। আর তারপরে এই জয়েন্ট পেট্রোল যে আমরা করি সেই বিষয়ে আমরা কথা বলবো। নাব্যতার সংকটের কারণে রাজবাড়ী, জৌকৌড়া ও পাবনার নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, পদ্মায় পানি কমে যাওয়ায় গত 18 জানুয়ারি থেকে জৌকৌড়া নাজিরগঞ্জ রুটে ছোট দুটি ফেরির চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি চলাচল স্বাভাবিক করতে আগামীকাল থেকে ড্রেজিং শুরু করা হবে বলে জানিয়েছেন রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন। খুলনা মহানগরীর ময়ূর নদী সহ সংযুক্ত 22টি খালের অবৈধ দখল উচ্ছেদ ও শহরের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার সহ 7 দফা দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে নগরবাসী। নগর ভবনের সামনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। নগরের জলাবদ্ধতা দূরীকরণ, সরকারি ও বেসরকারি জলাশয় সংরক্ষণ, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসন সহ পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী করার দাবিও জানানো হয় কর্মসূচি থেকে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। পরে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
অসময়ে আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সিরাজুল ইসলাম। শীতকালেও তার বাগানের গাছে ঝুলছে থোকা থোকা আম। এদিকে বাণিজ্যিকভাবে থাই 12 মাসি কাটিমন জাতের আম চাষ করে লাভবান হচ্ছেন চুয়াডাঙ্গা চাষিরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিব মাহমুদ ও চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সিরাজুল ইসলাম 4 বছর আগে 12 মাসি আমের কুশি বা শান সংগ্রহ করে 1 বিঘা জমিতে গড়ে তোলেন আমবাগান। ফলন বাড়াতে তিনি ফেব্রুয়ারি মাসের মুকুলে ফলন না নিয়ে আগস্ট সেপ্টেম্বর মাসে আসা মুকুলে ফলন নেয় এবছর তার বাগানে প্রচুর আম এসেছে। ডিসেম্বর থেকে এ পর্যন্ত প্রায় 4 লাখ টাকা আয় করেছেন সিরাজুল। আমার মাথায় সবসময় একটা কাজ করতো যে আনসিজনে আম হয় কিনা, যে সময় আম পাওয়া যায় না। এই করতে হতে আমি যখন সন্ধান পেলাম ঢাকা থেকে আমার বড় ভাইয়ের মাধ্যমে, তখন আমি এই আমটা করার উদ্যোগ নিই। এখন পর্যন্ত আমি প্রায় 40 মণ মতো আম পেয়েছি। তার উদ্ভাবিত বাড়ি 11 জাতের এই আম চাষ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো চাষির যে আবিষ্কার সেটি হলো যে অগাস্ট এবং সেপ্টেম্বর এই সময় যে মুকুল আসে, এই মুকুলটাই সে রেখেছে, বাদবাকি মুকুল সে কেটে ফেলে এবং এতেই কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে আম পাওয়া যাচ্ছে এবং এটি একটি দারুণ বাণিজ্যিক সম্ভাবনার সৃষ্টি করেছে। এদিকে থাই 12 মাসি কাটিমন জাতের আম চাষ করে সাফল্য পেয়েছেন চুয়াডাঙ্গার আবুল কাশেম। 2015 সালে তিনি এই আমের বাণিজ্যিক চাষ শুরু করেন। প্রতি মণ আম বিক্রি হচ্ছে 16,000 টাকায়। আমের চারা বিক্রি করেও উপার্জন করছেন কাশেম। আমাদের ইচ্ছা, আমাদের যে সারা বাংলাদেশের মানুষ জানে আমটা ঘরে ঘরে পৌঁছায় যায়। এটা লাগানোর 1 বছর পর থেকে ফল নিতে হবে এবং পার বিঘায় 100 পিস করে 12 ফিট বাই 12 ফিট গাছের দূরত্ব রাখতে হবে, রেখে লাগাতে হবে। তার সাফল্য দেখে অনেকেই ঝুঁকছেন থাই 12 মাসি কাটিমন জাতের আম চাষে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এখানে কৃষকদের মাঝে এই চারাটা যাতে অ্যাভেলেবল করে দিতে পারি সেই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। বিভিন্ন হর্টিকালচার সেন্টারে এখানে ছায়ন সংগ্রহ করে সেটা চারা উত্তোলন করা হচ্ছে। এবার জেলায় 60 বিঘা জমিতে থাই 12 মাসি কাটিমন জাতের আমের চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লার হোমনায় জনবহুল একটি গ্রামে স্কুল না থাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা। পানি বেষ্টিত ওই গ্রামটিতে বর্ষাকালে যাতায়াতের একমাত্র বাহন নৌকা, আর শুকনো মৌসুমে পাই একমাত্র ভরসা। এভাবেই শিশুদের পড়তে যেতে হয় কয়েক কিলোমিটার দূরের স্কুলে, ফলে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। কুমিল্লা থেকে খায়রুল হাসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। কুমিল্লার হোমনা উপজেলার তাতুয়াকান্দি একটি জনবহুল গ্রাম। গ্রামটিতে 2000-এরও বেশি মানুষের বাস, কিন্তু এই গ্রামে যাতায়াতের ভালো কোনো ব্যবস্থা নেই। বর্ষায় নৌকায় চলাচল করা গেলেও শুকনো মৌসুমে পোহাতে হয় চরম দুর্ভোগ। পায়ে হেঁটে চলতে হয় মাইলের পর মাইল। আমাদের অনেক কষ্ট হয় যেতে, কাদা দিয়া নৌকা খেললে আমরা অনেক ভয় পাই। রাস্তাঘাট না থাকার কারণে আমাদের 6 মাস স্কুলে যাওয়া হয় এবং 6 মাস স্কুল যাওয়া বন্ধ থাকে। সরকারের কাছে আবেদন করি যে আমাদের একটা ভালো রাস্তা, একটা স্কুল যে এই গ্রামে হয়। গ্রামটিতে কয়েকশো শিক্ষার্থী থাকলেও নেই কোনো বিদ্যালয়। নৌকা ও পায়ে হেঁটে 6-7 কিলোমিটার দূরে যেতে হয় পার্শ্ববর্তী গ্রামের বিদ্যালয়ে। এতে পড়ালেখায় আগ্রহ হারাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আমি প্রয়োজনে এই গ্রামের সমস্ত মুরব্বী, যুবক ভাইদের সবাইকে সাথে নিয়ে তাদের সহযোগিতা নিয়ে এই গ্রামে যেন একটা বিদ্যালয় হয়, এটা আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে। রাস্তা ও স্কুল সমস্যা নিরসনে কাজ করার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা। উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা ইউএনও মহোদয় সরজমিনে তদন্ত করে যদি সেখানে বিদ্যালয় না থাকে, তাহলে বিদ্যালয় গ্রামে ইউএনও মহোদয় জমির দলিল সহ যে সমস্ত খতিয়ান দিয়ে আমাদের ডিজি মহোদয় বরাবর আবেদন করলে সেখানে বিদ্যালয় প্রতিষ্ঠা করা এখনো সম্ভব। তাতুয়াকান্দি গ্রামে রাস্তা নির্মাণ হলে ছোঁয়া লাগবে আধুনিকতার, বাড়বে কৃষিপণ্য উৎপাদন, গতি আসবে ব্যবসা বাণিজ্যে। তাই দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি গ্রামবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বান্দরবানে চাঁদাবাজির অভিযোগে 2 ভুয়া সাংবাদিক সহ 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার বিকেলে বান্দরবানের কুহালং ও সুয়ালোকের বিভিন্ন ব্রিক ফিল্ডে ছবি তুলে চাঁদা দাবি করছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদেরকে বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড, 2টি ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও চাঁদা আদায়ের টাকা সহ আটক করা হয়। গত কয়েক বছর ধরে নজরুল ইসলাম ওরফে মুজিব, 21 সংবাদ, চাটগাঁর সংবাদ, অপরাধ চিত্র ও দৈনিক খবর সহ বেশ কয়েকটি পত্রিকার প্রতিনিধি পরিচয়
পরিচয় দিয়ে বান্দরবান সহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিস ক্লাব। সামাজিক দায়বদ্ধতা থেকে সকালে আজিজুল হক স্মৃতি সংসদের আয়োজনে সদর উপজেলার ভুল্লি কুমারপুর গ্রামে 900 দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য রওশানুল হক, জেলা কৃষক লীগের সভাপতি সরকার আলাউদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিস ক্লাবের জেনারেল সেক্রেটারি তানভীর আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। জয়পুরহাটের আক্কেলপুরে প্রায় 3000 অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে পৌর মেয়রের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে আক্কেলপুর পৌরসভা চত্বরে এসব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী মাস্টার ও আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকসেদ আলী সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।